মূর্তিটাকে দোকানে দেখে ভারী পছন্দ হয়ে গেল অতীনের। কিন্তু তারপর মূর্তিটিকে খুঁটিয়ে দেখতে গিয়ে পার্ক স্ট্রিটের এই কিউরিও দোকানে প্রায় আসে অতীন। মালিক সুবেশ আগরওয়ালের সঙ্গে গল্প গুজব করে বেশ কিছুক্ষণ। এটা ওটা নেড়েচেড়ে দেখে, কিছু পছন্দ হলে ঘরে নিয়ে যায়। সুবেশের সঙ্গে মাত্র কয়েক বছরেই বেশ একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে অতীনের। দুজনেই ব্যাচেলার, বয়সও কাছাকাছি 31 আর 33। তার উপর সুবেশ আগরওয়াল নামেই মারোয়ারি, 5 পুরুষের বাস এই কলকাতা শহরে। চট করে দেখলে বা কথা বললে মনে হয় মানিকতলার গলি থেকে বগল ব্যাগ নিয়ে পান চিবোতে চিবোতে বেরিয়ে আসা কোনো এক কিরানি বাবুটি যাচ্ছে। অতীনের সঙ্গে সুবেশের হৃদ্রতা দোকানদার আর খদ্দেরের থেকে অনেকটাই বেশি। সময় সুযোগ বুঝে ফ্রি স্কুল স্ট্রিট ডান্স বারে বসে মদ্যপান, শনিবার দেখে মাঝে মধ্যে রেস ক্রুসে ঢু মারা সবই চলে। সুবেশের আরও দুটি সদ্গুণ আছে। এক, টাকার জন্য অতীনকে মোটেও তাগাদা করে না। আর 2, 4 পেগের পর লোকটি এতই উদার হয়ে যায় কিছুতেই অতীনকে আর পয়সা দিতে হয় না। আজ অক্টোবরে শেষ শনিবার। অফিস ফেরটা আজও এসেছিল অতীন। টুকটাক গল্প করে তারপর মেট্রো ধরে নেতাজি নগরে বাসায় ফিরবে বলে। এই ছিল প্ল্যান। এমনিতেও অতীন অকৃতদার। তার প্রথম যৌবনেই বাবা মা উভয় দেহ রেখেছেন। তার বাড়ি যাওয়ার তেমন কোনো তাড়া থাকে না। বুড়ি কাজের লোক পুষ্পদি ছাড়া অতীনের 3 কুলে আর কেউ নেই। পুষ্পরানী এ বাড়িতে সর্বক্ষণে কাজের লোক হয়ে আসে যখন অতীন জন্মায়। সেই থেকেই বুড়ি রয়ে গেছে অতীনের বাড়িতে। ওই বুড়ি ছাড়া অতীনের আর 3 কুলে কেউ নেই। ফলে যখন খুশি বাড়ি ফেরবার স্বাধীনতাটা খুব আয়েশ করে উপভোগ করে অতীন। বাবা মা একটা দোতলা বাড়ি আর মোটা ব্যাংক ব্যালেন্স রেখেই দেহটা রেখেছেন। টাকা পয়সার খুব একটা টানাটানি নেই অতীনের। সে নিজেও একটা FMSG কোম্পানি ট্রেড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করে। মাইনে খারাপ নয়, তৎপরি ইনভেস্ট তো আছেই। তার স্বভাব চরিত্র ভালো, পাড়াপড়শি তাকে ভালোবাসে, রাস্তায় দেখা হলে খোঁজ নেয়। বার্সেলোনা, পলিটিক্স, ইস্টবেঙ্গল, সিনেমা এইসব নিয়ে অতীন সুখেই আছে। অতীনের শখ বলতে শুধুই একটা, অ্যান্টিক কিউরিও কেনা। তার মাসে হাত খরচের বেশ কিছু অংশই চলে যায় টুকটাক পুরনো জিনিস কিনতে। অবশ্যই খুব দামি কিছু নয়, এই একটা টেবিল ঘড়ি কি পুরনো আফ্রিকান মুখোশ, এই আর কি। আজকাল আবার ঝুঁকেছে মূর্তি কেনার দিকে। ঘরের একটা কোণ ফাঁকা আছে, তককে তককে আছে ভালো দরের কোনো একটি মূর্তি পেলে টেবিলের উপর সাজিয়ে রাখতে। তাই মূর্তিটাকে দেখে ভারী পছন্দ হয়ে গেল অতীনের। ফুটতিনেক মতন লম্বা, পিতলের তৈরি দেবী মূর্তি। সারা মুখটা সবজেটে নীল রঙের। মুকুটে অন্যান্য অলংকার ডিজাইন দেখে মনে হয় তিব্বতীয় বুদ্ধ মূর্তি। একটু ভালো করে দেখবে বলে মূর্তির কাছে গিয়ে হাঁটু মুড়ে মোবাইলে ফ্ল্যাশ লাইট জেলে দেখতে লাগলো অতীন। দেবী মূর্তি বটে। পদ্ম ফুলের ওপর বসে আছেন দেবী, ডান পা নিচে নামানো, বাঁ পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর ভাঁজে ঢোকানো। দেবীর 4 হাত, নিচের হাতে বীণা ধরে আছেন, ডান হাতে অভয় মুদ্রা। বৌদ্ধদের মধ্যে সরস্বতী পুজোর প্রচলন ছিল নাকি? দ্বন্দ্বে পড়ে গেল অতীন। আস্তে আস্তে চোখ দুটো উপরে তুলল অতীন, আর ওপরের হাত দুটো দিকে নজর পড়তেই থমকে গেল। ওপরের ডান হাতে খড়গ আর বাঁ হাতে নরকরটি। আজ অব্দি এমন অদ্ভুত কম্বিনেশনে মূর্তি একটাও দেখেনি অতীন। একসঙ্গে খড়গ, করটি আর বীণা। দেবীর মুখে স্তম্ভিত প্রসন্ন হাসি, নেশাতুর নয়ন আর বেদনাময় শরীর। সারা মূর্তি জুড়ে আঁটোসাঁটো যৌনতা ফেটে পড়ছে যেন। বাহ, সুন্দর তো,
তৃপ্তি মুখে উঠে দাঁড়ালো অতীন। মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে মূর্তিটি বিলক্ষণ পছন্দ হয়েছে তার। মোবাইল পকেটে ঢুকিয়ে গলা তুলে, বাবা সুবেশ, কি দাম দেখেছিস এটা? দেখিস গলা কাটিস না কিন্তু ভাই। সুবেশ খিঁচিয়ে ওঠে, হ্যাঁ রে শালা, তোর গলা কেটে তো হেব্বি পয়সা পাবো কিনে। চিপকুস কাহিকা শালা, নিবি তো একটা কাঁথা কি ভাঙা ঘড়ি, তার জন্য আবার দরাদরি কিসের? হ্যাঁ দেখ ভাই, পরিষ্কার বলেই দিচ্ছি, ভালো মাল দেখলে কিন্তু ছাড়াছাড়ি নাই। যেমন গুড় ঢালবি তেমন। বলতে বলতে এদিকে এগিয়ে আসছিল সুবেশ। হঠাৎ করে মূর্তিটির দিকে চোখ পড়তেই থমকে যায়। ও হে ইয়ে, মানে এটাই পছন্দ হলো তোর? হ্যাঁ, আপত্তি আছে তোর? হাসতে হাসতে অতীন বলে। পরক্ষণে সুবেশের মুখ দেখে সিরিয়াস হয়ে পড়ে। কি হে, কি হলো রে? গম্ভীর হয়ে গেলি কেন? সুবেশ কোনো কথার উত্তর না দিয়ে পকেট থেকে একটা গোল্ডফ্লেস কিং সাইজ বের করে অতীনকে দেয়। নিজেও একটা বার করে, তারপর ফিল্টারের দিকটা অন্যমনস্কের মতো দোকানে কাউন্টারের ওপর ঠুকতে থাকে। সিগারেটটা ধরাতে ধরাতে সরু চাউনিতে সুবেশকে একবার মেপে নেয় অতীন। যথেষ্ট প্র্যাকটিক্যাল চালু জিনিস এই সুবেশ আগরওয়াল। এইসব নাটক করে দাম বাড়াচ্ছে না তো? মূর্তিটা তুই এমনি নিয়ে যা, আসলে আমি কিনিনি, একজনই দিয়েছে বুঝলি। এমনি দিয়েছে ফ্রিতে, এক পয়সাও নেয়নি। শালা কিসের কার মূর্তি আমি নিজেও জানি না। ভেবেছিলাম এই মূর্তিটা প্রফেসর বিনয়তোষ ভট্টাচার্যের কাছে নিয়ে যাব, তিব্বত মূর্তিযুদ্ধে লাইনে উনি অ্যাথেন্টিক কিনা। তারপর তো খোঁজ নিয়ে দেখলাম উনি অনেকদিন আগেই অফ হয়ে গেছেন। এখন ভাবছি কার কাছে যাই, ভালো করে না জেনে শালা দামও হাঁকাতে পারিনি। আহ, বড্ড বাজে বকিস তুই সুবেশ। ধমক দেয় অতীন। মালটা পেলি কি করে আগে সেটা বল। ও হ্যাঁ, দাঁড়া বলছি। লাস্ট উইকে বুঝলি বামুনগাছি গেছি, চিনিস তো? দমদম ক্যান্টনমেন্ট লাইন। খবর ছিল এক পুরনো জমিদার বাড়ি ভাঙা পড়ছে। পুরনো মানে প্রায় 600 বছরের পুরনো স্ট্রাকচার। প্রতি 100-150 বছর অন্তর অন্তর রিমডেলিং আর সারাই করে জমিদার ফ্যামিলি ওখানেই আছে 600 বছর ধরে। লাস্ট মেজর রিস্ট্রাকচারিং নাকি সিপাই বিদ্রোহের পরের বছরই হয়, প্রায় 170 বছর আগে। বাড়ি তখনকার মালিক নাকি নুন আর কাটা কাপড়ের ট্রেন্ডিং করে প্রচুর পয়সা কামায়। প্রচুর মানে প্রচুর। পরে 7 জেনারেশন বসে খেতে পারতেন এমন। আশ্চর্যের ব্যাপার এই যে আর 5টি বাঙালি জমিদার বাড়ির মতো এদের মধ্যে কোনো শারীরিক বিবাদ দেখা দেয়নি, যা আলাদা হবার কথা। নির্বিবাদে নিজেদের পাওনা গন্ডা নিয়ে চুপচাপ কেটে পড়েছে। নো মামলা, নো মকদ্দমা, নো হামলা। তা প্রেজেন্ট জেনারেশনের যিনি মালিক নারায়ণ চক্রবর্তী, তার এক ছেলে এক মেয়ে। মেয়ে থাকে ইউএসএতে, ছেলে সফটওয়্যারে আছে, হেব্বি উঁচু পোস্ট আর সেই রকম মাইনে। সাউথ সিটিতে 1500 স্কোয়ার ফিট ফ্ল্যাট বুঝলি। 2 ভাই বোনের হেব্বি ভাব মাইরি, যা দেখলে বিশ্বাস হয় না শালা। আমাদের ফ্যামিলিতেও তো ভাবা যায় না। সে যাই হোক গে। তা এই চক্রবর্তী মশাই তো আগের মাসেই পটল তুলেছেন। ইউএসএ থেকে মেয়ে জামাই কলকাতায় এসে ছেলে বউ 2 পক্ষে এক গাদা বাচ্চা মিলে এসে হাজির। প্রচুর খরচপাতি করে আশেপাশের দলগ্রামে লোককে খাইয়ে তার চক্রবর্তী ফ্যামিলির নাম রাখলো। তারপরে তো চিত্তর। এত বড় প্রপার্টি কে দেখবে? 2 দিনের পার্টির পেটে যাওয়া তো নিশ্চিত। তা ছেলে আর জামাই দুজনেই বুদ্ধি করে বামুনগাছি আসার আগেই দালাল লাগিয়ে এসেছিল। খাঁটি ঘি, দুধ খাওয়া ব্রেন ভাই, তোর আমার মতো নাকি?
তা শ্রাদ্ধ শান্তি শেষ, দালাল তো সেই চটপটে লোক, কেনার লোক এনে হাজির। দুদিনের মাথায় সই সাবুত শেষ। শোনা যায় কোটি টাকার কাছাকাছি ডিল। গ্রামের হাওয়া তাই নিয়ে দেখলুম খুব গরম। তাই এই যে দালাল, বুঝলি, আমারই জাত ভাই, নাম রাজকমল গিল্লা, সেই আমাকে নিয়ে যায় জমিদার বাড়িতে। তোকে তো আর বলতে হবে না, বেঙ্গলের এই সব পুরনো জমিদার বাড়ি এক একটা অ্যান্টিক আর কিউরিও ডিপো। পুরনো বই থেকে শুরু করে কাঠ লণ্ঠন, ওয়াল ক্লক, পেন্টিং, সেজবাতি, এমনকি রাইটিং ডেস্ক আর থালা বাসন অব্দি। তা আমিও দালালের দেশওয়ালি ভাই হবার সুবাদে বেশ কিছু ভালো জিনিস বেশ সস্তা দরই পেয়ে গেলাম, বুঝলি। তারপর টাকা পয়সা মিটিয়ে বেরিয়ে আসছি, এমন সময় ওদের যে পুজো করা ব্রাহ্মণ ভদ্রলোক, তিনি এসে এইটে রাখলেন আমার সামনে, বললেন এইটে নিয়ে যান, পয়সা দিতে হবে না। এতটা বলে থামলো সুবেশ। অতীন বলে উঠল, সে কি রে, ওদের বাড়ির জিনিস পুরুত মশাই এসে বিলিয়ে দিলেন, ওরা কিছু বলল না? ভুরু কুচকে কি যেন ভাবলো সুবেশ, তারপর বলল, যেটা বুঝলাম, এই পূজারি ব্রাহ্মণটি অনেকদিন ধরে এই জমিদার বাড়ির সঙ্গে যুক্ত। খুব সম্ভবত জেনারেশন ধরে এরা পুজো করে এসেছে। বুঝিস তো, এইসব জায়গায় একটা জোর এসে যায়। জামাই বোধহয় একবার বলতে গেছিল যে এমন অ্যান্টিক মূর্তি ফ্রিতে দেওয়া ঠিক কিনা। মেয়ে তো দাবিয়েই থামিয়ে দিল, বলে জেঠু যা করেছে নিশ্চয়ই ভালোর জন্যই করেছে। বুঝলাম এই ব্রাহ্মণ ভদ্রলোকটিকে ওরা বেশ রেসপেক্ট দেয়। আবার থামলো সুবেশ। এই সুযোগে সিগারেটের শেষ টানটা দিয়ে ছুঁড়ে ফেলে দিল অতীন। বলল, তা ফোকটে পেয়েছিস ভালো কথা, এখন কথা হচ্ছে নিশ্চয়ই এটা পুজো করা হতো না, কারণ পুজো করা মূর্তি কেউ বিক্রিও করে না, কাউকে এইভাবে দেয়ও না। দিলেও মন্দিরে দেয় বা কারোর বাড়িতে দেয়, যাতে পুজোটা বর করার থাকে, তাই না? তা এই অ্যান্টিক জিনিসটা এমনভাবে তোকে ফ্রিতে বিলিয়ে দেওয়ার কারণটা নিশ্চয়ই জিজ্ঞেস করেছিস? বেশ কিছুক্ষণ ভুরু কুচকে কি যেন ভাবলো সুবেশ। একটা কথা কি মনে হলো জানিস, হয়তো বা ভুবনের ভুলই বলবো, বাকি কাজের লোকেদের দেখলাম মূর্তিটিকে এড়িয়ে চলতে। ইনফ্যাক্ট বাড়ির লোকজনকেও দেখলাম। মূর্তিটি পুরুত মশাই ছাড়া আর কেউ ছোঁয়নি। উনি এসে রাখলেন, আমি তুলে নিয়ে এলাম। যখন নিয়ে এসেছি ঠাকুর মশাইকে দেখলাম বিড়বিড় করে একটা মন্ত্র পড়তে। কি জানি, নিয়ে আসার সময় একটু অস্থিরই হচ্ছিলাম, বুঝলি। 2 মিনিট কি একটা ভাবলো অতীন। বলল, আসলে একটু বিটকেল দেখতে তো, তাই বোধ হয়। গ্রামের দিকে লোকজন সব এমনিতে সুপার স্টেশনের ডিপো। তুই আমাকে দে তো, আমি নিয়ে যাই। পয়সা করি না হয় তুই যা বলবি সেই রকমই দেব। হেসে ফেলল সুবেশ। আরে তুই নিয়ে যা তো, তোর সঙ্গে কি টাকা পয়সা সম্পর্ক আমার? যখন যা মনে হয় দিস, তবে সাবধানে রাখিস ভাই। আমারই একটু কেমন লাগে মূর্তিটার দিকে তাকালে। এবার অতীনও হেসে ফেলল। এই বয়সে তোর কি ভীমরতি হলো সুবেশ? দিস ইজ জাস্ট আ স্ট্যাচু মাই ফ্রেন্ড। সুবেশ একটু সিরিয়াস হয়ে যায়। তবুও তুই একটু নিজের পুরুত ঠাকুর মশাই দিয়ে দেখিয়ে নিস, বুঝলি। ব্রাহ্মণ ভদ্রলোককে কিন্তু সাধারণ অংভং ঠং আওড়ানো পুরোহিত নয়। এটা আসার সময় আমি কাজিন কাজমহলের কাছ থেকে জেনেছি। উনি কিন্তু ওদিককার একজন বিশিষ্ট বুঝলি। শুধু উনি কেন, ওনার বাপ দাদা, মানে ফ্যামিলি ট্রেডিশন অনুযায়ী ওরা সবাই খুব বিখ্যাত। আহ,
ইয়েটা আবার কি? একটু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো অতীন। কাছে এসে কাউন্টারের ওপর মুখ নামিয়ে খুব গোপন খবর দেওয়ার ভঙ্গিতে ফিসফিস করে বলল সুবেশ, তান্ত্রিক ওনারা, ওই দিককার খুবই বিখ্যাত তান্ত্রিক, বুঝলি? পরের দিন সকালে ভবেশবাবু অভ্যাস মতো 1 কাপ চা খেতে এসে ঘরের কোণে রাখা মূর্তিটিকে দেখে ভুরু কুঁচকে ফেললেন। এটা আবার কোথা থেকে জোটালে অতীন? ভবেশ ভট্টাচার্য, অতীনের বাবা অজয় মুখুজ্জের বাল্যবন্ধু, প্রায় ঘুমসি পড়ার বয়সে সমকালীন ইয়ার। আর কি, সেই থেকেই ভদ্রলোক অতীনের বাড়ি একজন হয়ে গেছেন। ইতিহাসে প্রফেসর ছিলেন, সদ্য রিটায়ার করেছেন, অকৃতদার ঘোড়া ব্রাহ্মণ। এই ভদ্রলোকের একটিমাত্র নেশা হলো বই। অতীনের মা একে খুবই শ্রদ্ধার চোখে দেখতেন, দাদা বলে ডাকতেনও, মান্যও করতেন। তবে এই বাড়িতে এই ভদ্রলোকটির সবচেয়ে বড় পরিচয় হচ্ছে অতীনের ঠাকুরদা বিখ্যাত ইতিহাসবিদ আশুতোষ মুখুজ্জির প্রিয়তম শিষ্য। দরিদ্র উদ্বাস্তু পরিবারকে এই অত্যন্ত মেধাবী ছাত্রটি আশুতোষবাবু প্রায় বুকে তুলে মানুষ করেছেন। শোনা যায় এককালে কিশোর ভবেশ খাওয়া পড়ার খরচও আশুতোষবাবু নিজের পকেট থেকেই দিতেন। ভবেশ অবশ্য নিরাশ করেনি, শিক্ষক গুরুকে বিএ এমএ দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এলাকায় মুখ উজ্জ্বল করেন। আদা খ্যাপাটে, আজীবন ব্যাচেলর। এই ইতিহাসের প্রফেসর এলাকাতে যুগপৎ ভৃত ও সম্মানে উদ্রেক করে থাকেন। তবু মুখুজ্জে পরিবারের প্রতি এর আজন্মকাল একটি টান জন্মে আছে। রোজ সকালে আসেন, 1 কাপ চা খান, অতীনের কুশল মঙ্গল জিজ্ঞাসা করেন, তারপর পাড়ার লাইব্রেরিতে গিয়ে বসেন। এর জন্যই অতীনের মনে হয় মাথার উপর একটা ছাদ এখনও থেকে গেছে। ভবেশবাবু যখন প্রশ্নটি করেন তখন অতীন স্নান করে এসে তোয়ালি দিয়ে মাথা ঘুষছে, হাসি মুখেই বলে, মূর্তিটা ভালো না কাকু? সুবেশের দোকান থেকে কাল নিয়ে এলাম। আরে আমার ওই বন্ধু যার কিউরিওর দোকান আছে, আপনি দেখেছেন ওকে বেশ কয়েকবার। ভবেশবাবু মূর্তিটাকে দেখছিল, চোখ না সরিয়ে জিজ্ঞাসা করলেন, কত পড়লো? অতীন হেসে ফেলে, এখন এমনিতেই দিয়েছে, পরে পয়সা নেবে যদিও। কি করে মূর্তিটা পেল সেটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং কিস্সা, শুনবেন নাকি? জবাবে হ্যাঁ সূচক মাথা নাড়ল ভবেশবাবু। অতীনও বেশ গুছিয়ে পুরো ঘটনাটি বিবৃত করল। ততক্ষণে চায়ের কাপের তলানিটুকু অবধি খেয়ে মূর্তির কাছে গিয়ে অত্যন্ত অভিনিবেশ সহকারে হাঁটু কেড়ে বসেছেন ভবেশবাবু। খানিকক্ষণ বাদে উঠে এসে নিজের চেয়ারে গম্ভীর মুখে বসে তারপর বললেন, দেখো অতীন, যতটুকু বুঝলাম এই মূর্তিটি কোনো সাধারণ দেবী মূর্তি নয়। সম্ভবত ইনি তান্ত্রিক মতের দেবী। স্যার, মানে তোমার ঠাকুরদা তন্ত্রমন্ত্র নিয়েও যথেষ্ট উৎসাহী ছিলেন। জানো নিশ্চয়ই, তোমার বাবা অবশ্যই কমিউনিস্ট হয়ে গিয়ে এসব আর বিশ্বাস করতেন না। স্যার আমাকেও কিছু কিছু শিখিয়েছে, যদিও সেই সব বিশেষ মনে নেই। তবে এটা ওই 30 বা 40 সেঞ্চুরি জিনিস হে, কিন্তু সেঞ্চুরিটা কি সেটাই ধরতে পাচ্ছি না। একটা টি শার্ট গলাতে গলাতে কৌতূহলী গলায় প্রশ্ন করে, বজ্রযান বলতে? ইতিহাসের প্রাক্তন অধ্যাপক ভারী খুশি হয়ে ওঠেন। বলি, বুদ্ধ ধর্মের ইতিহাসটা মনে আছে তো? 4th সেঞ্চুরি বিসিতে বুদ্ধ ধর্ম দুটো ভাগ হয়ে যায়, হিনজান অ্যান্ড মহাযান। অনেকে আবার এই হিনজান না বলে থেরবাদী বুদ্ধিজম বলে, যদিও এটা আলাদা, বুঝলে। তা বৌদ্ধ ধর্ম তো তারপর এশিয়াতে ছড়িয়ে পড়তে লাগলো। যখন ধরো 3rd বা 4th সেঞ্চুরিতে বৌদ্ধ ধর্ম তিব্বতে প্রবেশ করলো, তখন তার সঙ্গে স্থানীয় বা বন উপজাতি সম্মিলিত হয়ে ধর্মগুরুদের সঙ্গে লাগালো লড়াই। এরপর নানান চড়াই উদ্রাই পেরিয়ে তরাই উত্তর বিহার অ্যান্ড উত্তর বেঙ্গল সিকিম
ইত্যাদি জায়গায় প্রচলিত বিভিন্ন তান্ত্রিক রিচুয়ালস আত্মীয়করণ করে তিব্বতীয় মহাযানের নতুন রূপ হয়, নাম হয় বজ্রযান। এই বুদ্ধমূর্তি কিন্তু সম্পূর্ণভাবে তান্ত্রিক বৌদ্ধ মত। বিচিত্র সব দেবদেবীর পূজা, মুদ্রাতন্ত্র ও মণ্ডল নিয়ে নানান গোপন রিচুয়াল। এই হলো এদের মুখ্য ধর্মাচরণ। বজ্র অর্থে কিন্তু এখানে ডায়মন্ড বা হিরে ভাবার্থে ঈশ্বর প্রাপ্তির পক্ষে সবচেয়ে উজ্জ্বল ও শক্তি শক্ত যান বা বহন। ওদের ভাষায় বলে দর্জে। বর্জযান যাকে বলে সত্যিকারের টেস্ট সিরিজন হয়ে ওঠে 6/5 নাগাদ। মুগ্ধ মন্ত্রের মতো শুনছিল অতীন। ভবেশবাবুকে থামিয়ে বলে উঠল, আর ইয়ে অতীশ দীপঙ্কর বলে আরও একজন যেন গেছিলেন না? মোটা চশমার ওপর দিয়ে ভবেশবাবু খানিকক্ষণ স্থির দৃষ্টিতে অতীনকে নিরীক্ষণ করেন, তারপর রুমাল বের করে কপালে ঘাম মোছেন। অতীশ দীপঙ্করকে কে একজন বলছো অতীন? আমাদের বাঙালিদের দুর্ভাগ্য, আমরা পৃথিবীর খবর রেখে বিশ্ব নাগরিক সাজতে ভালোবাসি, কিন্তু নিজেদের ইতিহাস জানি না, বা জানলেও বলতে লজ্জা পাই। বলি, বাঙালিদের মধ্যে এমন মেধা সম্পন্ন ধীর শক্তি লোক খুব কমই দেখেছেন। সেটা জানো কি? হ্যাঁ, উনিও তিব্বতে যান ধর্ম প্রচার করতে, খুব সম্ভবত 1042 সাল নাগাদ। অতীন একটু মেয়েই গেছিল। ঘাড় চুলকোতে চুলকোতে বলে, তা এর সঙ্গে এই মূর্তিটার সম্পর্ক? ভবেশবাবু একটু গম্ভীর হয়ে যান। তান্ত্রিক বুদ্ধিজম বিশাল শাস্ত্র হে। উদ্দীপন, কামাখ্যা, শ্রীহট্ট অর্থাৎ সিলেট ও পূর্ণগিরি, এই 5টি হচ্ছে তান্ত্রিক বুদ্ধিজমের সবচেয়ে রেসপেক্টিভ ক্রেস। এই মতে তথাগত বুদ্ধের অবদান যতটা, ততটাই অবদান বাংলা তন্ত্র সাধনার ঐতিহ্যে। বাংলা মাতৃসাধনা কেন্দ্রিক তন্ত্রাচারের যেমন অনেক ভয়ানক ও শক্তিশালী দেবদেবীর নাম শুনেছ, এখানেও একই কেস। এর মতে আদি বুদ্ধের 5টি ধ্যান মূর্তি আছে: বৈরচন, রক্তসম্ভ, অমিতাভ, অমরসিদ্ধি এবং অক্ষব্য। এদের প্রত্যেকেই আবার বিভিন্ন মন্ত্রপদ, মুদ্রা, বাহন এবং প্রতীক চিহ্ন আছে। আর বিভিন্ন মূর্তির জন্য আছেন বিভিন্ন শক্তি, মানে দেবীরা। এদের অনেকেই খুব রাগী, খুব ভয়ঙ্করী, যেমন বজ্রবিহারী, হেরুক বা তার বিভিন্ন রূপ, যেমন বুদ্ধ কপাল সম্ভর, এছাড়া চামিরি, বজ্রচিক্রাতি ইত্যাদি। খেয়াল করলে দেখা যায় বুদ্ধতন্ত্রের সঙ্গে এইসব দেবদেবীর কোথাও একটা যোগসূত্র আছে। অনেক তন্ত্রের নামও একই, যেমন ধরো ভূতদামর। অনেক দেবদেবীর নাম সেম, যেমন মহামায়া। কোনো কোনো জায়গায় নাম এক না হলেও মূর্তি এক, যেমন দেবী বজ্রযোগিনীর বর্ণনা একেবারে দেবী ছিন্নমস্তার সঙ্গে হুবহু মিল যায়। এটা বলে থেমে যান ভবেশবাবু, তারপর উঠে দাঁড়ান। কিন্তু এই মূর্তিটা স্পেশাল হে, কোন ক্যাটাগরিতে ফেলবো বুঝতে পারছি না। দাঁড়াও বাপু, একটু পড়াশোনা করে নি, কোথায় যে এর রেফারেন্স পাবো। বলতে বলতে দরজার দিকে এগিয়ে যান বৃদ্ধ প্রফেসর। ততদিন আর বিশেষ নাড়াঘাটা করো না বাপু, কোথাও একটা ক্যাচ আছে, বুঝলে? অদ্ভুত দেবী মূর্তি। দোকানদার তোমায় এমনিতেই দিল, তাকে আবার পুরনো জমিদার বাড়ির তান্ত্রিক পুরোহিত এমনিতেই দিয়েছে। না হে, কিছু তো একটা আছেই। সেই দিন রাতেই অতীন স্বপ্ন দেখল এক দেবী মূর্তির। অসাধারণ অপরূপা এক দেবী অতীনের মাথায় হাত বুলিয়ে বলছে, অতীন, অতীন, আমার পুজো করো অতীন, আমায় এইভাবে এক কোণে ফেলে রেখো না অতীন। আমায় যখন ঘরে এনেছো, আমার পুজো করো,
কল্যাণ হবে তোমার, আমার পুজো করো। পরপর 3 রাত ঠিক একই স্বপ্ন দেখল অতীন। কয়েকদিন বাইরে গেছিলেন ভবেশবাবু একটি সেমিনারে যোগ দিতে। যেদিন বাড়ি ফেরেন সেদিন অতীশের বাড়ি সন্ধে নাগাদ তিনি যান। বাড়িতে ঢুকতে থমকে দাঁড়ান ভবেশবাবু। বাইরে বসার ঘর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে অতীনের স্টাডি রুমে একটি দিক সাফ সুতরা করে সেখানে একটি কাঠের জল চৌকি রাখা, তার উপর লাল চেলি বিছিয়ে সেই দেবী মূর্তির গলায় রক্তচবার মালা, ধূপ আর ধুনোর গন্ধে এত দূর থেকেও পাওয়া যাচ্ছে। অতীন অফিস থেকে ফিরে স্নান করে এই দিকেই আসছিল। ভবেশবাবুকে দেখে একটু সংকুচিত হয়ে পড়ে। চেয়ারটা এই দিকে এগিয়ে দিয়ে বলেন, বসুন কাকু। বলেই পুষ্পদির উদ্দেশ্যে হাঁক পাড়ে চা দিয়ে যাওয়ার জন্য। ভবেশবাবুর জন্য একটি নির্দিষ্ট চেয়ার তিনি এগিয়ে দেন। ভবেশবাবু সেখানেই বসে। অতীনের পরনে লাল লুঙ্গিটি লক্ষ্য করেন। তারপর তীক্ষ্ণ চোখে অতীনকে জিজ্ঞাসা করেন, তুমি চা খাবে না? অতীন একটু বিব্রত হেসেই বলে, না কাকু, আমি একেবারে পুজো দিয়েই খাবো। ভবেশবাবু অত্যন্ত বিস্মিত হন। সে কি হে, পুজো দিয়ে খাবে মানে? তোমার আবার ধম্মে কম্মে মতি হলো কবে? তুমি কলেজে পড়াকালীন তোমার পৈতে দিয়ে জুতোর ফিতে বানিয়েছিলে না? তা হঠাৎ এখন আবার এই দিকে? অতীন খানিকক্ষণ মাথা নিচু করে বসে থাকে। তারপর স্বপ্নাদেশে পুরোটা খুলে বলেন। ভবেশবাবু ভুরু কুঁচকে তাকিয়ে থাকে অতীনের দিকে। তারপর বলেন, দেখো অতীন, আমি একটু প্রাচীনপন্থী লোক, জানোই তো। এই নিয়ে তোমার বাবার সঙ্গে আমার কম ঝামেলা লাগতো না। আমি স্বপ্নাদেশ মানি বলবো না, তবে এখন যে অনেক কিছুই যুক্তি দিয়ে এক্সপ্লেন করা যায় না সেটাও জানি। বামুনের ছেলে পুজো আচ্ছায় মতি হয়েছে, ভালোই, আমি তোমায় আটকাবো না। তবে তবে কি কাকাবাবু? তোমার মতন বামপন্থী রাজনীতি করা ছেলে 3 দিনের স্বপ্নাদেশে একেবারে মাথা মুড়িয়ে বামা খেপা হয়ে গেল, জানি নে কেন বাপু আমার একটু অস্বস্তি হচ্ছে। এসব পুরো বয়সে হয় বাবা, তখন মনের চর কমে যায়, মৃত্যু ভয় আসে, তখন মানুষ ঈশ্বরে বিশ্বাস করা শুরু করে। তোমার তো সে বয়স নয় বাপু। কেসটা কি খুলে বলো দেখি। হ্যাঁ, এই বলে তীক্ষ্ণ দৃষ্টি অতীনের দিকে তাকিয়ে থাকেন বৃদ্ধ বয়সী অধ্যাপকটি। অতীনের চোখ দুটো একটু লাল আর অস্থির মনে হয় তার। গালের দাঁড়ি একটু অভিনস্ত ভাব। ডাক্তার দেখাবেন নাকি? না থাক, আজকালকার ছেলে মেয়ে কি মনে করে বসবে। আরো একটা কথা বলি, এই মূর্তিটাই পেলে বাপু পুজো করার জন্য? এখনো তো জানাই গেল না ইনি কে, কার মূর্তি। প্রত্যেক দেবদেবীর পূজা পদ্ধতি আলাদা হয় অতীন, বীজ মন্ত্র আলাদা হয়, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আলাদা হয়। একের মন্ত্র অন্যের পুজো করলে ওরা কুপিত হন। তুমি মোরের কালী মন্দিরের ঠাকুর মশাইকে জিজ্ঞেস করেছো এই পুজো করা নিয়ে? কিভাবে কি করতে হয় জানো কিছু? অতীন আরো বিব্রত হয়ে পড়ে। না কাকু, কারোর সঙ্গে কথা হয়নি। আমার মনে হলো সব দেবী তো শক্তির অংশ, মাতৃমূর্তি, আর ওই কি ধূপ ধুনো ফুল মালা আর কিছু ফল প্রসাদ। ভবেশবাবু উত্তেজিত হয়ে পড়ে। ওহে, তুমি কি সাধক রামপ্রসাদ না স্বয়ং রামকৃষ্ণ, যে মা মা বলে কাঁদলে মহামায়া নিজে এসে বেড়া বেঁধে দেবেন? স্পষ্ট বলছি, এটা তন্ত্রমূর্তি। বৌদ্ধ তন্ত্র নিয়ে সামান্যতম আইডিয়া আছে তোমার?
কোথা থেকে কি হয়ে যাবে কোনো ধারণা আছে? কি ছেলে মানুষই করছো? এ কি ছেলে খেলায় মেতেছো তুমি? হ্যাঁ, আমি খোঁজ লাগাচ্ছি বাপু। বিদেশের বেশ কিছু ইউনিভার্সিটি প্রফেসরদের সঙ্গেও কথা চলেছে এই মূর্তি নিয়ে। এ অত্যন্ত ইউনিক মূর্তি বাপু, এর আলাদা হিস্ট্রি আছে। সেসব না জেনে বুঝে এমন সময় হুটোপুটি করা একদম ঠিক নয়, আর কোনো দরকারও নেই। খানিকক্ষণ মাথা নিচু করে চুপ করে থেকে চোখ তুলে অতীন। ভবেশবাবুর বুকটা ধরাক করে ওঠে। 2 মিনিটের মধ্যে রক্তের মতো লাল হয়ে গেছে। চোখের মণি এত উপরের দিকে উঠে কেন? অপরিচিত একটা ঘষা গলায় অতীন বলে, মায়ের পুজোয় বাধা দেবেন না কাকু, প্লিজ। মা আমাকে ডাকেন, ভালোবাসেন, মাথায় হাত বুলিয়ে দেন। মা আমার ভালো চান, আমাকে দেখেন, আমার সেবা যত্ন নেন। মা আমাকে চান, মা আমার সব বোঝেন, মা আমাকে ভালোবাসেন, মা আমার গায়ে হাত বুলিয়ে দেন। আপনি বুঝবেন না কাকু। সেই বয়স্ক বুড়ো লোকটি ভুরু কুচকে উঠে দাঁড়ান। নিজের অকৃতদার হলে কি হবে? অতীন ওর নিজের সন্তান তুল্য। আসন্ন অমঙ্গলের একটি ছায়া আভাস পেলেন ভবেশবাবু। তারপর ধীর পায়ে বেরিয়ে গেলেন। ভালো না, ভয়ঙ্কর একটা কালো ঝড় ধেয়ে আসছে। স্পষ্ট বুঝতে পারলেন সেই বৃদ্ধ প্রফেসর। তারপর চোয়ালটা শক্ত করলেন। ঠিক হ্যাঁ, দেখা যাক কে জেতে। উদ্ভট এই মূর্তির উৎকট মাতৃস্নেহ না বাঙালির জিত? বেরিয়ে আসার সময় ভবেশবাবু দেখলেন যে পুষ্পদীপ উদ্বিগ্ন মুখে তার জন্যই অপেক্ষা করছেন দরজার কাছে। ফিসফিস করে বললেন, ও দাদা, ও তোকে একটা ভালো দেখে ডাক্তার দেখাও না গো। ছেলেটা কেমন করছে কদিন থেকে, ভালো করে খায় না, ঘুমোয় না, রাত দিন বিড়বিড় করে। আমি তো বাইরের ঘরে শুই, মাঝে মাঝে ঘুম থেকে উঠে শুনি কেমন অদ্ভুত গলায় মা মা বলে কাঁদছে। আমার বুকটা ধরপড় করে গো, ভয় লাগে। তখন না ডাকলে সারা উক্তি দেয় না। ছেলেটা কি পাগল হয়ে গেল দাদা? ওর মা যে মরে যাওয়ার সময় আমার হাত ধরে বলে গেছিল, ছেলেটাকে দেখে রেখো পুষ্প, ও তোর যদি কিছু হয়ে যায় মরে গিয়ে দিদিকে কি জবাব দেব দাদা? ও দাদা, আমার বলবার কোনো মুখ থাকবে না গো, তুমি কিছু করো না গো। বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেললেন শিবপৌরা। সন্তানহীনা রক্তের সম্পর্কে আত্মীয়তা সেই স্নেহশীলা মহিলাটি মাথায় একবার হাত রেখে ভবেশবাবু তারপর বেরিয়ে যান। সেই রাতেই ফের স্বপ্নাদেশ পেল অতীন। সেই অপরূপ নারী মূর্তিটি অতীনের মাথায় হাত বুলিয়ে বলছে, অতীন, অতীন, আমায় কিছু খেতে দাও অতীন, আমার বড় খিদে পেয়েছে অতীন, আমায় কিছু খেতে দাও অতীন। সাপের বিষের মতো সে আত্মকামনার মধ্যেও মিশেছিল কি কিছু বিপজ্জনক বিষ রেখা। অতীন দেখল সে নিজে মূর্তির পায়ের কাছে সাপের মতো আকৃতি নিয়ে কুণ্ডলি পাকিয়ে মাটিতে শুয়ে। সে ফনার মতো নিজের হাতটা মাথার উপর জড়ো করে, কি খাবেন মা? যা চাইবেন আমি তাই এনে দেব, একবার শুধু বলুন কি খাবেন মা? সেই অপরূপ নারী মূর্তি অদ্ভুত হেসে বললেন, খাবার খাবো অতীন, যে সে খাবার নয়, মহাক্ষুধা আমার। আমাকে জাগিয়েছ অনেক কাল পর, তবুও জিজ্ঞেসে করছো অতীন? আমার শরীর দেখোনি অতীন? কি চাই মা আপনার?
ভোগ, মহাভোগ।